দর্শক বন্ধু, বিভিন্ন সময় আমরা সন্তানের নানা ভুল বা ত্রুটি সেগুলোকে শুধরানোর চেষ্টা করে থাকি। কি করে ছোটরা ভুল করলে শুধরে দেবেন, কি করে তাদেরকে শাসনে রাখবেন, অনুশাসন শেখাবেন, ইত্যাদি নানা সৌজন্য শেখাবেন, ইত্যাদি নানা বিষয় নিয়ে আমরা নানা সময় আলোচনা করে থাকি। কিন্তু এমনটাও তো হয় যে বাবা মায়ের কিছু ভুল বা আচরণ যার জন্য সন্তানের ক্ষতি হচ্ছে, সন্তানের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। অন্যের সঙ্গে তুলনা করা হোক, কড়া শাসন হোক, কিংবা পারিবারিক নানা অশান্তি, তার কীরকম প্রভাব পড়ছে আপনার বাড়ির খুদের ওপরে, এই বিষয়গুলো নিয়ে আলোচনার প্রয়োজন আছে। কারণ অনেক কিছু বাবা মায়েদের, অভিভাবকদের জানা নেই, বা তারা কখনো সেটা অনুভব করেননি যে এটাও জানা দরকার। কাজেই আপনার কী কী আচরণ শুধরানো প্রয়োজন, আপনি কি কি করবেন, কি কি করবেন না, যাতে আপনার সন্তানের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়ে বা মানসিক বিকাশ থমকে যায়, সেই বিষয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট মীনাক্ষী খুরানা সাহা। আমি ম্যাডামের কাছে যাব, অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা হবে, বিভিন্ন দিক ম্যাডাম তুলে ধরবেন, পরিষ্কার করবেন। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবে। আশা করি আজকের পর্বে আমরা যেগুলো আলোচনা করব তাতে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন। আসুন আজকের আলোচনা শুরু করি। আমরা চলে এসেছি হিলিং মাইন্ডসে। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। থ্যাংক ইউ সো মাচ। ম্যাডাম, আমরা শুরুতে যেটা জানতে চাইবো যে একেবারে গোড়ায় আপনি একটু বলুন যে বাবা মায়ের আচরণ সেটা শিশুর মানসিক বিকাশে কতটা প্রভাব ফেলতে পারে। ওয়ান্ডারফুল কোয়েশ্চেন। বাচ্চার কাছে প্রথম যদি কোনো মানুষ বা কোনো সত্তা এসে থাকে নিজের জন্মানোর পরে, সেটা হচ্ছে তার মা, দ্বিতীয় হচ্ছে তার বাবা, তারপরে তার এক্সটেন্ডেড ফ্যামিলি। তো সেখান থেকে বাবা মার খুব ক্রুশিয়াল রোল আছে যে বাচ্চা কিভাবে ডেভেলপ করবে, তার পার্সোনালিটি কেমন হবে, তার আচরণ কেমন হবে, তার ব্যবহার কেমন হবে, তার গ্রোথ ডেভেলপমেন্ট কেমন হবে। তো বাবা মার কিছু সঠিক সিদ্ধান্ততে একটি বাচ্চাকে আপনি দারুণভাবে প্রোগ্রেস করাতে পারেন। ঠিক তেমনভাবেই যদি কোনো তাদের ভুল থাকে, সেখান থেকেও কিন্তু বাচ্চা ক্ষতিগ্রস্ত হতে পারে দারুণভাবে। আচ্ছা ম্যাডাম, বাবা মায়ের ভুল বলতে আমরা ঠিক কোন বিষয়গুলোকে বলছি? দেখুন, ডেভেলপমেন্টটা তো একটা খুব বড় জায়গা, একটা অনেক বড় স্ফিয়ার ধরে আমরা ডেভেলপমেন্ট কথাটা ইউজ করি। তার মধ্যে প্যারেন্টিং একটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। মানে বাবা মা কিভাবে বাচ্চার সঙ্গে মিশছে, এই মেশাটা বা বাচ্চাকে কিভাবে বড় করছে, এইটার মধ্যে কিন্তু অনেক কটা অ্যাসপেক্ট আছে। যেমন তাকে ফিজিক্যালি ভালো করে দেখছে কি না, তার অসুখ হলে তাকে কিভাবে ট্রিট করছে, তাকে প্রপার টাইমে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে কি না, এগুলো যেমন ম্যাটার করে। তার সঙ্গে কিভাবে ব্যবহার করছে, কথা বলছে, ইমোশনাল জায়গাটা তার কিভাবে কেটার করছে বাবা মা, সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। আচ্ছা ম্যাডাম, এখানে একটা বড় প্রশ্ন, অনেক অভিভাবকরাও এটা হয়তো জানতে চান যে অতিরিক্ত শাসন বা কড়া নিয়ন্ত্রণ সেটা শিশুর উপরে ঠিক কিরকম প্রভাব ফেলে। যেটা আমরা বলছিলাম প্যারেন্টিংয়ের কথা, প্যারেন্টিং হচ্ছে একটা খুব ঠিক যেন দড়ির উপরে হাঁটার মতো, একটা ব্যালেন্স মেনটেন করতে হয়। খুব বেশি এপারও যাওয়া যায় না, খুব বেশি ওপারও যাওয়া যায় না। তার মানে হচ্ছে একটা মডারেট অ্যামাউন্ট অফ কনসিয়াসনেস থাকা উচিত ইন প্যারেন্টিং, যেটাকে এখনকার দিনে কনসিয়াস প্যারেন্টিংও বলা হয়। সেক্ষেত্রে বাচ্চাকে বাবা মার একটা ক্লিয়ার আইডিয়া থাকা উচিত যে আমি কতটা ছাড়বো, আমি কতটা ইন্ডিপেন্ডেন্স দেব, কতটা তার বাউন্ডারি থাকবে। তার জন্য বাবা মার একটা সঠিক ক্লিয়ার আইডিয়া থাকা উচিত যে একটি বাচ্চার কতটা বাউন্ডারি সেট করা দরকার। যেরকম আপনি একটু উদাহরণ দিয়ে বলুন। যেমন ভাবুন, ফর এক্সাম্পল, একটি বাচ্চা সে কিছু একটা চাইছে। ভাবুন ফর এক্সাম্পল সে কিছুটা খেতে চাইছে। আপনার বাড়িতে যদি অপশনসই হেলদি থাকে, তাহলে তাকে তার হেলদি চয়েসের মধ্যে থেকেই একটা যে কোনো চয়েস নিতে হবে। ভাবুন ও বলছে যে না, আমি কিছু একটা স্ন্যাক্স খাবো। স্ন্যাক্সের মধ্যে আপনি অপশন দিচ্ছেন ফলের, যে তুমি এখন একটা অ্যাপেল খেতে পারো, বা তুমি অরেঞ্জেস খেতে পারো, বা তুমি একটা বানানা খেতে পারো। এবার এই তিনটের মধ্যে বাচ্চা যে কোনো অপশন নিতে পারে। সেই অপশনের যেটাই নিক না কেন সেটা একটা হেলদি অপশন।
কিন্তু তাতে আপনি যেটা করলেন অ্যাজ আ প্যারেন্ট সেটা হচ্ছে যে তাকে আপনি ডিসিশন মেকিংয়ের একটা জায়গা তৈরি করে দিলেন, সেখান থেকে তার ইন্ডিপেন্ডেন্সের একটা ফিলিং এলো, তার ডিসিশন মেকিংয়ের একটা জায়গা এলো, তার নিজের ওপরে একটা কনফিডেন্স এলো যে আমি নিজের জন্য জিনিস ডিসাইড করতে পারি। আচ্ছা, মানে এটা খাও না বলে তার উপরে ছাড়া। অ্যাবসলিউটলি, আপনি অপশনস দিচ্ছেন। সো অ্যাজ আ প্যারেন্ট আপনি সেইখান থেকে বাচ্চার ডিসিশন মেকিংটা ডেভেলপ করছেন, কিন্তু অপশনটা কিভাবে দিচ্ছেন? অনলি হেলদি অপশনস দিচ্ছেন। আপনি বলছেন না যে আমি বাইরে থেকে একটা পিৎজা এনে দিচ্ছি, চলো তোমাকে আমি একটা ফ্রাইড কিছু খাইয়ে দিচ্ছি, আর একটা ফলের অপশন। আপনি তিনটে এমন অপশন দিচ্ছেন না যেখান থেকে বাচ্চা একটা ভুল অপশন যদি চুজ করে সেটা বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে। এই যে কিউরেশন, যে আমি কতটা যাব এবং কোথায় গিয়ে থামবো, এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি প্যারেন্টসের ক্লিয়ার থাকে, এবং দুজনের মধ্যেই কিন্তু সামঞ্জস্য থাকা উচিত, দুটো প্যারেন্টের মধ্যে। অনেক সময় দেখা যায় বাবা মা নিজেরাই কনফিউজ বা নিজেদের মধ্যেই ঝগড়া ঝামেলা করে ফেলছে যে এইটা করতে দেবো কি করতে দেবো না। এই বাউন্ডারিটা যদি থাকে তাহলে দেখা যায় যে বাচ্চা কিন্তু ভালোভাবে ডেভেলপ করছে। আপনি দড়ির উপর হাঁটার কথা বললেন, খুব ভালো, এবং এই একটা বাউন্ডারির কথা বললেন। এইখানেও আরেকটা প্রশ্ন আসে যে কতটা ছাড় দিতে হবে, খুব বেশি ছাড় দিলে সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে, এটা একটু। অ্যাবসলিউটলি ঠিক আগের প্রশ্নতে যেটা আপনি বলছিলেন সেটা হচ্ছে যে বাচ্চা যদি খুব কঠিনভাবে মানুষ হয়, মানে বাবা মা যদি এক্সট্রিমলি স্ট্রিক্ট হয়, তাহলে কি হতে পারে, ওই পার্টটা আমি একটু টাচ করে তারপরে যাচ্ছি। যদি বাবা মা প্রচণ্ড স্ট্রিক্টভাবে মানুষ করে, যেটা প্রথম প্রবলেম হয় সেটা হচ্ছে বাচ্চার ডিসিশন মেকিং শেখে না, বাচ্চার কনফিডেন্স লেভেল কমে যায়, সেলফ এস্টিম কমে যায়। কেন কি, সে যেটাই করতে যাচ্ছে সেটাতেই সে বাধাগ্রস্ত হচ্ছে। জন্ম থেকে সে যদি নিজের জীবনে এই কিউই পেয়ে থাকে যে আমি যাই করতে চাই তার জন্য আমি বাধাই পাবো, আমি কোনো কিছু ঠিক করে করতে পারি না, আমি ডিসিশন নিলে সেটা রেসপেক্টেড হয় না, তাহলে সেই বাচ্চা কিন্তু পরবর্তীকালেও ডিসিশন নিতে গিয়ে আটকাবে, তার সব কিছুতে দোনোমনো বোধ হবে, তার কনফিডেন্সের অভাব হবে, এবং সেই কনফিডেন্সটা সেটা পড়াশুনো হোক, খাতায় একটা আনসার লেখা হোক, বন্ধুদের সঙ্গে মেশা হোক, বা পরবর্তীকালে চাকরি কাজকর্ম নিয়ে কোনো জায়গা হোক, সব জায়গায় কিন্তু সেটা আপনি দেখতে পাবেন যে বাচ্চার মধ্যে থাকছে, বিকজ তার ট্রেটটা তো ছোটোবেলায় ডেভেলপ হয়ে যাচ্ছে, বিলিফ সিস্টেমটাও সেই সময় ডেভেলপ হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা খুব সাধারণ বিষয়, মানে খুব বেশি করেন যেটা বাবা মায়েরা, সেটা হচ্ছে অন্য শিশুর সঙ্গে নিজের সন্তানের তুলনা করা। এটা কতটা ক্ষতিকর হতে পারে বলে মনে হয়? আপনি একদমই প্রথম কথাটাই ঠিক বলেছেন, ক্ষতিকারক তো বটেই, এবার কতটা, তাহলে বলি খুব ভয়ঙ্কর লেভেলে। কামিং টু দ্য পয়েন্ট, যে যেমন আমি আমার বাচ্চাকে লিনিয়েন্টলি মানুষ করব না এতটা যে সে বুঝবেই না সঠিক কোনটা এবং আমি যা খুশি তাই করতে পারি, বা এতটাও স্ট্রিক্টলি মানুষ করব না যে কোনটা ঠিক কোনটা ভুল আমি ডিসিশনটাই নিতে পারলাম না। এই পয়েন্ট থেকে বাচ্চাকে কিন্তু এটাও বোঝা দরকার যে আমার বাচ্চা কিন্তু ইউনিক। এখন যদি আমার বাচ্চা উল্টে বলতে পারতো যে তুমি তো বাবা মা হিসেবে ভালো নয়, তোমার দেখো ওই আঙ্কেল কত ভালো করে, ওই আন্টিটা কত ভালো এটা পারে, আপনার যতটা অপমানবোধ, দুঃখবোধ, কষ্টবোধ হতো, সেইটাই কিন্তু আপনার বাচ্চারও হচ্ছে। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনি আপনার বাচ্চাকে ইউনিকলি ট্রিট করুন, এবং যখন আপনি কম্পেয়ার করছেন নিজের বাচ্চাকে অন্যের সঙ্গে, আপনি কিন্তু ইনভেরিয়েবলি নিজেকেও কম্পেয়ার করছেন। মানে ওই বাচ্চাটি ভালো কেন, তাহলে তার মানে কি তার প্যারেন্টিংটা ভালো হচ্ছে, আপনি পারছেন না। সেখানে বাচ্চাকে আঙুল তোলার আগে যেটা এসে যাচ্ছে, বাকি চারটে আঙুল নিজের দিকে চলে আসছে। তাই জন্য খুব কশাসলি কথা বলা দরকার, এবং এই কম্প্যারিজনটা কালে বাচ্চা একটু বড় হলে বুঝতে শিখলে সে দেখবেন আপনি যে অন্য বাচ্চার বা অন্য বন্ধুর বাবা মার সঙ্গে আপনাকে করছে, ততটাই আপনারও কিন্তু তখন খারাপ লাগবে। তাই এখন থেকে বুঝে কথা বলা দরকার। আচ্ছা ম্যাডাম, পড়াশোনার অতিরিক্ত চাপ বা ফলাফলের একটা রেজাল্ট নিয়ে একটা এক্সপেকটেশন বা সেটা নিয়ে অতিরিক্ত চাপ, সেটা শিশুর আচরণে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে হয়? খুব দারুণ কোয়েশ্চেন এটা মানে অনেকবার এই কোয়েশ্চেনের আনসারটা আমাকে দিতে হয়, বিকজ এখনকার দিনে এই প্রেশারটা যেন আরও বেড়ে যাচ্ছে যেমন যেমন কম্পিটিশন বাড়ছে। বিষয়টা হচ্ছে যে যদি আপনার বাচ্চাকে আপনি শুধু পড়াশুনোর বা গ্রেডসের ওপরে ব্যবহারটা নিজের সেইভাবে মেপে করেন, মানে বাচ্চা ভালো করলো তাহলে আপনি ভালো রেজাল্টের জন্য ভালো খুশি হয়ে ওকে কিছু দিলেন, বা ভালো ব্যবহার করলেন, তাকে সম্মান দিলেন, এবং তার রেজাল্টটা খারাপ হলো বলে তাকে আপনি অসম্মান করলেন বা ছোট কথা বললেন বা কটু কথা বললেন, তার ইম্প্যাক্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাচ্চার মাথায় কিন্তু একটা 2 2 4 হয়ে যাচ্ছে। মানে সে বুঝছে যে আমি যদি কিছু করি ভালো, বা আমি যদি ভালো রেজাল্ট করি তাহলে আমার ওয়ার্থ আছে,
আমার যদি রেজাল্ট খারাপ হয় তাহলে আমার ওয়ার্থ নেই, সেই ক্ষেত্রে আমি রেসপেক্ট ভালোবাসা কোনোটারই যোগ্য নই। এই বাচ্চাদের পরবর্তীকালে যেটা হয় সেটা হচ্ছে, দেখুন, জিত বা হার এটা কারোর যে কখনো আসবে না সেটা তো নয়, আমাদের সবার এটা মেলানো থাকে। নিজের ভাগ্যে হোক, নিজের হাতে হোক, কাজ করতে গেলে কটা ভুল হবেই। সেই সময় তার মেন্টালিটিতে যদি এটা থেকে যায় যে আমার রেজাল্টই আমার ওয়ার্থকে সবসময় ডিফাইন করছে, তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি ভেঙে পড়ে। এরা এগোনোর কিন্তু ওই পারসিস্টেন্স বা ওই রেজিলিয়েন্সটা রাখতে পারে না, যে ঠিক আছে হারলাম তো কি হয়েছে, পরের বারে আবার ট্রাই করব। তাই প্রথমেই কিন্তু আপনি বাচ্চার মেরুদণ্ড, বাচ্চার কনফিডেন্স সবটাই ব্রেক করে দিচ্ছেন এই কম্প্যারিজন করে। আচ্ছা ম্যাডাম, এবার একটা খুব কমন প্রবলেম যেটা অনেকের পরিবারে হয়ে থাকে, যে বাবা মায়ের অতিরিক্ত রাগ বা চিৎকার চেঁচামেচি, আবেগ নিয়ন্ত্রণ করতে না পারার বিষয়টা, সেটা একটা বাড়ির শিশু বা খুদে তাকে কিভাবে প্রভাবিত করতে পারে এবং তার কতটা ইম্প্যাক্ট পড়তে পারে তার জীবনে? ঠিক কথা। এই যে আপনি বললেন যে বাবা মার অতিরিক্ত রাগ, অ্যাকচুয়ালি প্যারেন্টিংয়ে বলা হয় যে একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট রোল যেটা থাকে বাচ্চাদের প্যারেন্টিং করতে গিয়ে, সেটা হচ্ছে যে বাবা মা কী ধরনের ব্যবহার প্রদর্শন করছে, সেটা ভালো হোক কি খারাপ হোক, এবং সেটাকে বলা হয় মডেলিং। বাবা মা কী ধরনের রোল মডেল আমাদের কাছে, তার উপরে কিন্তু ডিপেন্ড করে যে আমরা ওই সিচুয়েশনে কিভাবে বিহেভ করব। তাই যদি বাবা মা দেখা যায় ঠান্ডা মাথার কোনো সিচুয়েশন হলে ডিসকাস করছে, তারপরে সেই সলিউশনের দিকে যাচ্ছে, বাচ্চা জানবে যে কোনো প্রবলেমেরই এইভাবেই সলিউশন করতে হয়। যদি কোনো বাবা মাকে দেখা যায় যে কোনো সিচুয়েশন হলো এবং সে প্রচণ্ড চেঁচামেচি করছে, হাত পা ছুটছে, জিনিসপত্র ভাঙছে বা বাচ্চাটিকে মেরে দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে বাচ্চা কিন্তু ভাববে যে আচ্ছা, সিচুয়েশন হলে এই রকমই রিয়্যাক্ট করা উচিত। তো বাচ্চা উইল অলওয়েজ ফলো প্যারেন্টস। আর একটা এখানে কথা বলে রাখি, বাচ্চাকে কিন্তু বুঝিয়ে বা জ্ঞান দিয়ে আপনি কিছু শেখাতে পারবেন না। ওইভাবে বাচ্চারা শিখতেই পারে না। এটা ওদের দোষ নয়, ওদের মানসিক কন্ডিশন ওই জায়গায় নেই বা ওই ম্যাচুরিটি থাকে না যে আপনি ওকে কিছু একটা জ্ঞান দিলেন এবং সেই জ্ঞান থেকেও একটা কনক্লুশন ড্র করে নিজের লাইফে ইউজ করলো। সেটা অ্যাডাল্টরা পারে, বাচ্চারা পারে না। সেই ক্ষেত্রে বাচ্চারা কিন্তু যেটা দেখবে সেটাকেই অনুকরণ করে শিখবে, এটাই কিন্তু ওদের পাথ অফ ডেভেলপমেন্ট। তো তাই জন্য খুব ইম্পর্ট্যান্ট যে আপনি কিভাবে বিহেভ করছেন। আপনি বাই চান্স যদি চান যে আপনার বাচ্চা খুব বাজেভাবে বিহেভ করুন, তাহলে আপনি রাগ দেখাতেই পারেন। ঠিক। এখানে ম্যাডাম আরেকটা বিষয়, অনেকেই যেটা করে থাকেন, যে ভুলটা বাবা মায়েরা, সেটা হচ্ছে শিশুর অনুভূতিকে অবমূল্যায়ন। তার একটা অনুভূতি, সেটাকে ছোট করে দেখানো, এতে কাদার কি আছে বা এই ধরনের কথা, সেটা কিভাবে ছোট শিশুর উপর প্রভাব ফেলতে পারে? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন অ্যাগেন। এইটা যেটা আপনি বললেন সেটা হচ্ছে কিছুটা হচ্ছে যে তার ইমোশনটাকে ওইভাবে পাত্তা না দেওয়া, রেসপেক্ট না দেওয়া। তো তার জন্য প্রথম যেটা ধাপ থাকে সেটা হচ্ছে যে আমি একটা ভেতর থেকে, যেমন ভাবুন ফর এক্সাম্পল যে কোনো ইমোশন একটা মানুষ যখন ফিল করে, সেই ইমোশনটা কিন্তু কমপ্লিটলি ভেতর থেকে আসে, স্পন্টেনিয়াসলি আসে। এবার স্পন্টেনিয়াসলি যদি আপনার কিছু একটা আসে একদম মনের ভেতর থেকে, স্পন্টেনিয়াসলি, আপনার হাতে নেই সেটা, সেইটাকে যখন কেউ মিথ্যে বলে দেয়, তখন কিন্তু ইনহেরেন্ট একটা ট্রাস্টের প্রবলেম চলে আসে বাচ্চার, বাইরের লোকের প্রতি, নিজের প্রতি, মোস্ট ইম্পর্টেন্টলি নিজের প্রতি। এবার সে যখন নিজেরই ইমোশনস, ইনটিউশনস ট্রাস্ট করতে শিখবে না, সে পরবর্তীকালে কিন্তু অন্যের ইমোশনকেও ট্রাস্ট করতে বা রিয়্যাক্ট প্রপারলি করতে শিখবে না। কেন কি, সে তো জানে যে এইসব ফিলিং ভুলভাল, এগুলোতে তো আমি পাত্তা পাইনি, এগুলো তো কিছু মিনিংলেস, আমার যে কষ্ট হচ্ছে সেটা তো পাওয়াটা ভুল। তার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে সে প্রপারলি ইমোশনাল ডেভেলপমেন্ট আর সোশ্যাল ডেভেলপমেন্টের জায়গাটা সবসময় ভুগতে থাকবে। দেখবেন অনেক মানুষ হয় যারা একাডেমিক্যালি খুব স্ট্রং, খুব ভালো করছে বা ক্যারিয়ারে খুব স্ট্রং, কিন্তু ইন্টারপার্সোনাল রিলেশনশিপ খুব খারাপ। এরা হচ্ছে এরকম কিছু মানুষ যারা নিজেরা চাইল্ডহুডে পার্সোনাল, ইমোশনাল, সোশ্যাল জায়গাটা হার্নেস করতে পারেননি কোনো না কোনো কারণে। তার জন্য তারা কখনো না নিজের ইমোশন বুঝতে পারে, না অন্যের ইমোশনকে গুরুত্ব দিতে পারে। এবং এখন কিন্তু ইন্ডাস্ট্রিতে যেটা আসছে সেটা হচ্ছে, যদি নাম্বার 1 সাকসেসের কোনো কোশেন্ট থাকে, সেটা কিন্তু ইকিউ, ইমোশনাল কোশেন্ট, রাদার দ্যান আইকিউ। আপনার আইকিউ যদি অ্যাভারেজ থাকে তবুও চলবে, যদি আপনার ইকিউ বেশি থাকে তাহলে আপনার লিডারশিপের চান্স টুয়াইস বেড়ে যায়, ডাবল বেড়ে যায়। তো ইন দ্যাট কেস বাবা আমার কিন্তু ছোটোবেলা থেকে অ্যাকচুয়ালি ইমোশনাল অ্যান্ড সোশ্যাল পার্টে গ্রুমিং করা দরকার বাচ্চাকে।
ম্যাডাম এবার একটু জানতে চাইবো যে অনেক সময় বাবা মায়েরা বলেন যে বিভিন্ন বিশেষণে শিশুকে দাগিয়ে দেওয়া হয় অলস, বেয়ারা, দুর্বল বা ইত্যাদি নানা বিষয় নিয়ে তাকে আঘাত করা হয়। এটা একটা শিশুর পার্সোনালিটি বা ব্যক্তিত্বে কতটা প্রভাব ফেলতে পারে? যখন একটি বাচ্চার আপনি প্রথমেই, যেটা আমরা প্রথমে আগে ডিসকাস করছিলাম ইমোশনের পার্টটা, যখনই আপনি ইমোশনটাকে ভ্যালিডেট করছেন না, এই কথাটা আগে আমি বলে রাখি, এই জায়গাটায় অনেকের কনফিউশন হয়। যখন আমি প্যারেন্ট ট্রেনিং করাই আমি দেখেছি সেই সময়ও এই কনফিউশনটা আসে। সেটা হচ্ছে যে তাহলে কি ও যা বলছে সেটাতেই হ্যাঁ হ্যাঁ করব? মানে আমার বাচ্চা হয়তো ভুল বেয়ারা বিহেভ করছে, তাহলে কি আমি সেটাকে ভ্যালিডেট করব হ্যাঁ বলে? সেটা কিন্তু নয়। এটা বুঝতে হবে যে ইমোশন আর বিহেভিয়ার দুটো আলাদা জিনিস। আমার রাগ হওয়াটা ভ্যালিড। ভাবুন আমার থেকে কেউ একটা খেলনা কেড়ে নিল, আমি একটা ছোটো 5 বছরের বাচ্চা, এই রাগটা হওয়া ভ্যালিড। এবার রাগে যে সে আঁচড়ে দিচ্ছে অন্য আর একটা বাচ্চাকে, সেইটা ভ্যালিড নয়। তাহলে আপনার বাচ্চাকে আপনি কিন্তু বিহেভিয়ারটাকে ইন্ডালজেন্স দিতে বলা হচ্ছে না, কিন্তু ওর ইমোশনটা যে ভ্যালিড সেইটা যাতে ও বুঝতে পারে, এবং সেইটা যাতে আপনি বোঝাতে পারেন যে আমি বুঝেছি তোমার ফ্রাস্ট্রেটেড লেগেছে, তোমার খুব প্রিয় খেলনা, তুমি শেয়ার করছো, ঠিক আছে একটু পরে আবার আমরা ফেরত পেয়ে যাব। বা সেই খেলনাটা যদি অন্য কারোর হয়ে থাকে, ঠিক আছে আমরা ওইটা কখনো নিজেরা বাড়িতে বানিয়ে নেবো বা কিনে নেবো, আমরা এখন খেলে এনজয়টা করে নিই। এইটা করে আপনি যেটা করতে পারেন, বাচ্চাকে প্রবলেম সলভিংয়ের দিকে ঠেলে দিলেন। সে তখন ইমোশনে শুধু জড়িয়ে থাকলো না, সে বুঝলো কীভাবে ওটার সঙ্গে কোপ করতে হয়। আমরা কি করে থাকি, যখনই বাচ্চার রাগ দেখায় আমরা বলি তুমি তেদর, তুমি অসভ্য, তুমি পারো না, তুমি হিংসুটে। তাতে বাচ্চা কনস্ট্যান্টলি এই লেবেলিংগুলো শুনতে শুনতে সেটা কিন্তু তাদের কোথাও গিয়ে অস্তিত্বর একটা পার্ট হয়ে যায়। তারা কিন্তু নিজেদেরও সেম ভাবে লেবেল করতে শুরু করে, ভাবতে শুরু করে নিজেকে। ইন দ্যাট কেস আপনি যদি প্রথম থেকেই নিজেকে নেগেটিভ লেবেল করেন, তাহলে তো আর আপনার কি বলবো, লোক বা এনিমি লাগে না যে আপনাকে খারাপ ভেবে ছোট করবে। আপনি অলরেডি একটা সেলফ কনফিডেন্সের অভাবে ভুগবেন, বা আপনি আগে থেকেই মনে করবেন যে আমি তো হিংসুটে, আমার সঙ্গে তো কেউ বন্ধুত্ব করবে না। সেই ভয়ে আপনি এমন উইথড্র করবেন যে সত্যি আপনার বন্ধু হবে না। তখন কি হবে, ওই যে বিলিফ সিস্টেমটা ছিল আমি হিংসুটে বলে আমার বন্ধু হয় না, সেটা আরও স্ট্রং হয়ে যাবে। ম্যাডাম আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা প্রায়শই দেখা যায় যে বাবা মায়েরা নিজেদের কোনো অপূর্ণ ইচ্ছে সেটা শিশুর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। এটা অহরহ প্রায় প্রতিনিয়ত দেখা যায়। তো এই প্রবণতাটাকে কিভাবে আপনি হ্যান্ডেল করতে বলবেন? এখানে আমি এই কথাটা বলতে চাই, সেটা হচ্ছে যে কনসিয়াস প্যারেন্টিংটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা অনেক কাজই না অটো পাইলটের মতো করি, মানে ভেবে করি না, করতে হবে বলে করে যাই। সারাদিনের কাজটা ভাবুন, অনেক সময় কিন্তু আমরা কনসিয়াসলি ভেবে করি না। একটা জায়গা থেকে একটা জায়গায় পৌঁছে গেলাম হয়তো ড্রাইভ করে, তো অন্য একটা চিন্তাতে থাকি। ঠিক তেমনভাবে যখন আমরা বাচ্চাকে বড় করি, কোথাও গিয়ে সাবকনশিয়াসলি আমার যে ইচ্ছেগুলো পূরণ হয়নি আমি সেটা বাচ্চার মধ্যে থেকে পূরণ করার চেষ্টা করি। এখানটা বুঝতে হবে এটা কিন্তু একটা সেলফিশনেসের জায়গায় এসে যাচ্ছে। মানে আমি আমার ইচ্ছে পূরণের জায়গাটা বাচ্চাকে দিয়ে দিচ্ছি। তারও তো ইচ্ছে আছে। যেমন আমার ইচ্ছেগুলো পূরণ হয়নি, আমার কষ্ট হয়েছে, তার যে ইচ্ছেগুলো পূরণ করতে আমি দিচ্ছি না, বা তাকে ভ্যালিডেট করছি না, বা তার যে পোটেনশিয়াল সেই দিকে আমি তাকে যেতে দিচ্ছি না, তো তাহলে আমিও তো ঠিক সেম ইনজাস্টিসটা করছি যেটা আমি ফিল করেছি। তো সেখান থেকে কনসিয়াস প্যারেন্টিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বাবা মা অনেক সময় বলে যে ও যেই জিনিসগুলো পাচ্ছে সেই জিনিসগুলো আমরা পাইনি, তাই আমরা এটা করে উঠতে পারিনি। তো ওদের তো দিচ্ছি, ওদের তো করা উচিত। ওদের কি করা উচিত? ওদের একটা নতুন পাথওয়ে আছে, আপনি পাননি বলে, ও পেয়েছে বলেই ওর ঘাড়ে চাপিয়ে দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তো এটা নিজের উইকনেস থেকে আসছে। এটা বুঝতে হবে যে আপনি যখন প্যারেন্ট হয়েছেন, আপনাকে অ্যাজ আ প্যারেন্ট বিহেভ করতে হবে। আপনার প্যারেন্টাল ট্রমা যদি আপনি বাচ্চার ওপর পাস করে দেন, জেনারেশন ট্রমা করে ফেলেন, তাহলে সেই জেনারেশনাল ট্রমা থেকে বেরোতে গেলে আপনাকে আপনার ওপরে কাজ করতে হবে। এখানে কিন্তু বাচ্চার কোনো দোষ নেই। ঠিক এরই সঙ্গে ম্যাডাম আসে যে একটা পারিবারিক অশান্তি, একটা ঝগড়া, বিষাদের আবহ, একটা এই খারাপ পরিবেশটা বাড়ির মধ্যে থাকা, সেটা একজন শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে কি? একদমই। জেনারেলি আমরা যখন প্যারেন্ট ট্রেনিংও করাই, আমরা বলি যে 2 জন বাবা মাই আসুন, বা যারা বাচ্চার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত তার প্যারেন্টিংয়ে, ভাবুন ঠাকুমা হতে পারে, দিদা হতে পারে, যদি ওয়ার্কিং প্যারেন্টস হয় অনেক সময় ইনলজরাও জয়েন ইন করে যায় এখন হেল্প করতে নিজের সন্তানকে।
তো তাদেরও আমরা বলি আসতে, যাতে বাচ্চারা একটা স্ট্রাকচার পাক। কেন কি হয়, যেমন আমার পার্সোনালিটি, আমি আমার বাচ্চাকে সেইভাবে মানুষ করছি, আমার হাজব্যান্ডের আরেকটি অন্যরকম পার্সোনালিটি, সে আরেক রকমভাবে ম্যানেজ করছে, তাতে বাচ্চার মধ্যে একটা কনফিউশন এসে যায়। তার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা কনসিস্টেন্সি মেনটেন করা এবং শেখা যে কিভাবে করবেন। এবং তার মধ্যে যদি দেখা যায় যে সেই করতে গিয়ে কোলাহল শুরু হয়ে গেল যে আমারটা ঠিক কি তোমারটা ঠিক, ইগো ইস্যু ঠিক হয়ে গেল, তাহলে সেটা একটা প্রফেশনালের কাছে আসা উচিত। 2 নম্বর হচ্ছে, যদি দেখা যায় যে না, বাচ্চাকে নিয়ে সমস্যা তো পরে, আগে আমাদের নিজেদের মধ্যেই সমস্যা আছে অ্যাজ অ্যান হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তাহলে নিজেদের আগে কাজ করুন, নিজেদের কাউন্সেলিং করান, নিজেদের ইস্যুসগুলো বাচ্চার মধ্যে পার্কুলেট করার কোনো যুক্তিকতা নেই। তো তাই জন্য সেইটা কাজ করা উচিত। যদি দেখেন যে আপনি এমন ফ্যামিলিতে আছেন যেখানে ভীষণ ঝগড়াঝাটি হচ্ছে, ইনলসদের সঙ্গে বউয়ের খুব ঝামেলা হচ্ছে বা অন্যদের সঙ্গে হচ্ছে, তাহলে প্লিজ মেক আ ফ্যামিলি যেখানে এই ঝামেলাগুলো হবে না। বাচ্চাকে আপনি যখন এনেছেন তখন আপনার দায়িত্ব, আপনি বাচ্চাকে সেন্স অফ সিকিউরিটিটা দেবেন। সেটা নিজের কাউন্সেলিং করে হোক, বুঝিয়ে হোক, আলাদা থেকে হোক, সেটা যেভাবেই হোক না কেন। ম্যাডাম, আরেকটা খুব সমস্যা যেটা নিয়ে অনেক দর্শক বন্ধু আমাদের অনেক সময় বলেছেন, যে এই জিনিসটা আপনারাও নোটিস করেছেন, যে বাচ্চাদেরকে অতিরিক্ত ডিভাইস নির্ভর করে তোলা। বাবা মা অত্যাধিক কোনো ডিভাইস নির্ভর, মোবাইল নির্ভর সারাক্ষণ, অথবা ল্যাপটপ নিয়ে বসে রয়েছেন, ছোট শিশু সেও ওটার সঙ্গেই অভ্যস্ত হচ্ছে। এই যে ডিভাইস নির্ভরতা, এটা কতটা ক্ষতি করছে? এবং বাবা মায়ের ডিভাইস নির্ভরতা বলছে আমরা ব্যবহার করি, ওকে তো দিই না, কিন্তু সেটাও কি পরোক্ষে প্রভাব ফেলছে নেতিবাচক? একদমই। সম্ভবত 2024-এ অক্সফোর্ডে একটা নতুন ওয়ার্ড অ্যাড হয়েছে, ব্রেন রট বলে। আচ্ছা। ব্রেন রট ইজ আ কন্ডিশন, যেটা বলা হচ্ছে যে কনস্ট্যান্ট ডিভাইস দেখে ব্রেনের ডিজেনারেশন হচ্ছে, অ্যান্ড নাও ইট ইজ আ নিউ ওয়ার্ড, এবং সেটা নিয়ে এখন প্রত্যক্ষভাবে কথা হচ্ছে। ডক্টরসরা কথা বলছে, পিডিয়াট্রিশিয়ানরা, সাইকিয়াট্রিস্টরা, সাইকোলজিস্টরা মেনলি এটা নিয়ে প্রচুর কথা বলছেন। কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে যে যারা ছোট বয়স থেকে, এবং এখানে এটা যেহেতু আপনি বললেন, আমি একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলি, প্রথম 5 বছর বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তার মধ্যে প্রথম 3 বছর, যেহেতু 3 বছরের মধ্যে আপনারা মোটামুটি সবার বাচ্চাই স্কুলে ঢুকে যায়, সে প্লে স্কুল হোক বা বড় স্কুল হোক, ঢুকে যায়, চেষ্টা করবেন প্রথম 3 বছর যেন বাচ্চাকে কোনোভাবে কোনো স্ক্রিন না দেখানো হয়। তাতে তার ব্রেন ডিজেনারেশন আপনি আগেই স্টার্ট করে দিচ্ছেন। সো দিস ইজ আ মাস্ট। ফার্স্ট 5 ইয়ার্স যদি স্ক্রিন ছাড়া থাকা যায় তত ভালো, কিন্তু প্রথম 3 বছর যেন একদমই 0 স্ক্রিন থাকে। এবং স্ক্রিন যদি তারপরে দেখাতেও হয়, তাহলে কী ধরনের স্ক্রিন হতে পারে, সেটা হচ্ছে আইদার ভাবুন বাবা বা মা বাইরে থাকছে, বা কাজের সূত্রে একটু বেরিয়েছে, বা ঠাকুমা দাদু আলাদা দূরে রয়েছে, আপনি তাদের সঙ্গে, রিলেটিভসদের সঙ্গে একটা ভিডিও কলিং করালেন, সেসব ঠিক আছে, কিন্তু বাচ্চাকে স্ক্রিন যত ছাড়া রাখতে পারবেন তত ভালো। তারপরেও বাচ্চাদের এখন যেহেতু স্কুল এমনই হয়ে গেছে যে পড়াশুনো, একাডেমিক্সটা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, সেই সব ছাড়া যদি বাচ্চাকে এন্টারটেনমেন্ট পারপাসে স্ক্রিন দেখাতেও হয়, স্ক্রিনে এমন জিনিস দেখানো উচিত যেটার একটা গল্প আছে, রাদার দেন ভাবুন প্লে। মানে জেনারেলি কী হয়, ব্রেন অ্যাডিকশনের মধ্যে চলে যায়। এখন দেখা গেছে যে কোকেন অ্যাডিকশন বা যে কোনো ড্রাগ অ্যাডিকশনের মতোই স্ক্রিন অ্যাডিকশন সেম, কিন্তু এখন একটা অ্যাডিকটিভ ডিসঅর্ডার হিসেবে DSM-5-এ এসে গেছে। ঠিক। তো সেখান থেকে আপনাকে যেটা করতে হবে, যদি আপনার বাচ্চাকে আপনি স্ক্রিন অ্যাডিকশন থেকে আলাদা রাখতে চান, তাহলে প্রথম হচ্ছে যে যত দেরি করে ওর স্ক্রিন এক্সপোজারটা স্টার্ট করা যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওকে যদি দেখাতেও হয়, এমন কিছু দেখান যেইটার মধ্যে একটা গল্প আছে, এপিসোড বাই এপিসোড, এবং দেয়ার ইজ আ লজিক্যাল এন্ডিং টু ইট। বাচ্চারা কিন্তু বেশিরভাগ সময় ইন্টারেস্টেড থাকে হচ্ছে ওই গান বাজনা হবে ওই ধরনের একটা কিছুর মধ্যে, যেগুলো খুব ছোট সেইগুলো, আর না হলে ইন্টারেস্টেড থাকে হচ্ছে গেমিংয়ে। এবং এই দুটোতেই দেখা যাচ্ছে ভয়ঙ্করভাবে ডোপামাইন রিলিজ হচ্ছে, এবং তার জন্য অ্যাডিকশন লেভেল বেড়ে যাচ্ছে। তাই জন্য যদি বাচ্চা খেলে, তাহলে আইদার আপনি উইকে হাফ অ্যান আওয়ার একটা টাইম স্লট করে দিলেন, সেই সময়টাই বাচ্চা খেলবে, তার বেশি বা কম নয়। তো এখানে গ্রাউন্ড রুল মেনটেন করা, প্যারেন্টাল ডিসিপ্লিন মেনটেন করা খুব ইম্পর্ট্যান্ট। এবং যদি দেখা যায় যে বাবা মা কাজ করার জন্য স্ক্রিন ছাড়া অন্য সময় স্ক্রিন নিয়ে বসে আছে, তাহলে তার মুখ থাকে না যে সে তার শিশুকে, ছোট বাচ্চাকে বলতে পারে যে তুমি এটা কেন করছো, মানে কি সে ঘুরিয়ে আপনাকে বলবে যে তুমি কি করছো। তো সেখানে আগেন ওই রোল মডেলিংটা এসে যায়, ভেরি ইম্পর্ট্যান্ট।
ম্যাডাম এবার একটুখানি আমরা আলোচনা করি একটু অন্যরকমভাবে, যে বাবা মায়েরা শিশুর প্রতি উদাসীন বা শিশুর প্রতি একটা অবহেলা, এই জিনিসটা কতটা প্রভাবিত করতে পারে একটা শিশুকে বা একজন শিশুর শৈশবকে? সো প্যারেন্টিং করতে গিয়ে সব প্যারেন্টসরা তো একরকম হয় না, সবাই আলাদা আলাদা হয়, এবং সেই অনুযায়ী না কিছু প্যারেন্টিং স্টাইলও থিওরিটিক্যালি বানানো হয়েছে। তার মধ্যে আপনি যে এক্সাম্পলটা দিলেন সেটাকে বলা হয় পারমিসিভ প্যারেন্টিং। পারমিসিভ প্যারেন্টিং মানে হচ্ছে যেখানে বাবা মা ভীষণভাবে লিনিয়েন্ট, তারা কোনো কন্ট্রোল বাচ্চার ওপর রাখছে না, অ্যাট দ্য সেম টাইম ভীষণ গিভিং, মানে সে যা চাইছে তাই দিচ্ছে। উদাসীন প্যারেন্টও হয় আর এক রকম, তারা আবার আইসোলেটেড, মানে হচ্ছে সে ভালো করছে তাতেও মাথা ব্যথা নেই, খারাপ করছে তাতেও মাথা ব্যথা নেই। এই দু ধরনেরই কিন্তু প্যারেন্টস হয়, এবং দু ধরনেরই কিন্তু খুব ডেঞ্জারাস আউটকাম দেখা যায় বাচ্চাদের মধ্যে। যাদের পারমিসিভ প্যারেন্টিং, যেটা আমি বললাম যে যেখানে আপনি সব কিছু পারমিশন দিচ্ছেন, বাচ্চাকে যা খুশি আপনি সেটাই করতে দিচ্ছেন, কোনো লাইন ড্র করছেন না, কোনো বাউন্ডারি নেই বাচ্চার মধ্যে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বাচ্চা যাই করুক না কেন, ভালো খারাপ, কাউকে মেরে আসুক, বুকে আসুক, চুরি, আপনার তাতে কোনো প্রবলেম নেই, আপনি শুধু দিয়ে যাচ্ছেন, ঠিক আছে? বাউন্ডারি সেট করার সময় আপনি নেই। সেই ক্ষেত্রে দেখা যায় এই বাচ্চাগুলোর ডিসিপ্লিন ডেভেলপ করে না। এই বাচ্চারা মোস্টলি বুলি হয়, মানে অন্য বাচ্চাদের ঝামেলায় ফেলা, তাদের পেছনে লাগা, যেগুলো আমরা জেনারেলি দেখে থাকি বিহেভিয়ারাল ইস্যুস, এই বাচ্চাদের মধ্যে বেশি হয়। এই বাচ্চাদের মধ্যে পরবর্তীকালে দেখা গেছে যে অ্যাডিকশানের চান্সেস বেশি থাকে। কেন? বিকজ তারা লাইফকে কখনো বাউন্ডারিতে পায়নি, তো বাউন্ডারি সেন্সটাই ডেভেলপ করে না, কোথায় গিয়ে থামবো, কোনটা ঠিক কোনটা ভুল, এই সেন্সটাই ডেভেলপ করে না। ওয়ারেস আপনি যদি দেখেন যে যাদের বাবা মা হচ্ছে একদম আনইনভলভড, তোমার ভালোতেও নেই তোমার খারাপেও নেই, কোনো কিছুতেই নেই, তোমার বাউন্ডারি ড্র করাতেও আমি নেই, তুমি ভালো কিছু করেছো সেটাতে ইনভলভমেন্টও আমার নেই, সেই বাচ্চাদের মধ্যে পরবর্তীকালে দেখা যায় যে ইমোশনাল এবং সোশ্যাল ডেভেলপমেন্ট খুব ডেফিসিট হয়। কেন কি? সে তো কখনো ইনভলভড, কখনো অ্যাকসেপ্টেড, বিলংড ফিল করেনি, তো ল্যাক অফ কনফিডেন্স, কোনো কিছুর সঙ্গে অ্যাটাচমেন্ট নেই, কোনো কিছু ওনারশিপ নেওয়ার ক্ষমতা নেই, বিকজ তাকেই কখনো কেউ ওন করেনি। এবং এটা খুব ফান্ডামেন্টাল যে আপনার বাবা মার সঙ্গে আপনার কি সম্পর্ক আছে, সেই সম্পর্ক সূত্রটাই কিন্তু আমরা রেপ্লিকেট করতে থাকি সবকটা সম্পর্কের মধ্যে। তো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনি প্রথম থেকে কী ধরনের প্যারেন্টিং স্টার্ট করেছেন। যদি নিজের মনে করছেন যে কোনো জায়গায় গণ্ডগোল হচ্ছে, সেই জায়গাটা শুধরে ফেলাটা খুব 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 ইম্পর্ট্যান্ট। ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ, অসাধারণ দিক নির্দেশনা তিনি আপনাদেরকে দিলেন। আপনারা মাথায় রাখবেন, এই পরামর্শগুলো মেনে চলবেন, কারণ শিশুর মানসিক বিকাশের সবথেকে বড় ভূমিকা কিন্তু বাবা মায়ের বা অভিভাবকদের। কাজেই পরামর্শ মেনে চলুন। যদি কোনো সমস্যা হয় যোগাযোগ করুন, বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন, সমস্যার সমাধান করুন, শিশুকে একটা সুস্থ ভবিষ্যৎ দিন, এটাই আমাদেরও কাম্য, আপনারও কাম্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।